আলিপুর জেল মিউজিয়ামের এটা এমন একটা জায়গা, এই জায়গাতে টোটাল আলিপুর যে জেলের একদম লাস্ট ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এটাই। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, তোমরা দেখতেই পাচ্ছ। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির করে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় বাঁশি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের এসছি, তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় আজকের এসছি। তো আমি এসছি আলিপুর জেল মিউজিয়ামে এসছি। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। তো এখানে আসার এটাই কারণ হচ্ছে যে অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল যে আমাদের বিপ্লবীরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কেমনভাবে অত্যাচার নিপীড়িত হতো এই জেলে, ইংরেজরা কিভাবে তাদের উপরে অত্যাচার করতো, এই পুরোপুরি বিষয়টা এখানে পুরো স্ট্যাচু আকারে এখানে পুরো রেডি করা আছে। সেই জন্য এসছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। তো এখান থেকে মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট, তো এখান থেকেই আবার এক্সিট পয়েন্ট। তো আমরা এখান থেকে ঢুকেছি, এটাই ফ্রন্ট গেট। এখান থেকে গিয়ে আমরা প্রথম এই এরিয়াটা আমরা কভার করব। তো চলো। তো এখানে ঢুকতে মনটা কেমন একটা হয়ে গেল যে আলিপুর মিউজিয়ামে আমি এসছি। এখানে আমাদের বিপ্লবীরা এখানে ছিল, এখানে স্বাধীনতা সংগ্রামীরা এখানে জেল খেটেছে, তাদের উপরে অন্যায় অত্যাচার, কন্টিনিউয়াসলি অন্যায় অত্যাচার হয়েছে। তো প্রথমে আমরা যাব এই দিকটায়, কারণ ওখানে কিছু কথা লেখা আছে যেগুলো বিপ্লবীদের নিয়ে কথা লেখা আছে। তো এইগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে কিছু বিপ্লবীদের কিছু কথা আছে। এইভাবে রক্ত জমাট, শিকল পূজার, পাষাণ দেবী, এইরকমভাবে অনেক কিছু লেখা আছে। তো এখানে অনেকটা সময় চলে যাবে, সেই জন্য আমরা এই এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রথমে ওই গেট থেকে ঢুকে ওদিক থেকে এদিক হয়ে আমরা এই জায়গাটায় এসছিলাম। তো চলো ভিতরে আমরা দেখব, যে পুরো এরিয়াটা তোমাদের ঘুরে দেখাবো। আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অন্যরকম ফিলিংস তোমরা পেতে চলেছো। আমি এখন চলে এসেছি শহীদ স্মৃতিস্তম্ভের দিকে। দেখতে পাচ্ছ যে এখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চ কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন, এবং কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। এই বোর্ডে এরকম লেখা আছে, এদিকটা ইংলিশ লেখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রকম যে লেখাগুলো আছে, এগুলো মানে কত সালে এখানে কারাগার চলাকালীন এখানে যে মৃত্যুবরণ করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই তাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটা। আমরা এখন এই দিকটায় যাব। এই দিকটায় প্রবেশ নিষেধ করা আছে, সম্ভবত বিল্ডিংয়ের কাজ চলছে, সেই জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ করা আছে। এখানে দেখতে পাচ্ছ জাতির জনক মহাত্মা গান্ধী। তো এই এরিয়াটা সম্ভবত কোনো কাজ হচ্ছে, বা মানে ভিতরের কন্ডিশন ভালো নয়, ভেঙে পড়েছে, এই জন্য এই দিকটায় নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাব, যে ভিতরের এরিয়াগুলো কেমন, কোনখানে জেল ছিল, কোনখানে ফাঁসির মঞ্চ ছিল, এই পুরোপুরি টোটালটা আমরা দেখব।
দেখতে পাচ্ছ এটা আলিপুর মিউজিয়ামের মানচিত্র করা আছে, এদিকে ইংলিশ এদিকে বাংলাতে এরকম মানচিত্র করা আছে। তো তোমরা প্রথমে ঢুকে আমি এটাই রেকমেন্ড করব যে প্রথমে ম্যাপটার ছবি তুলে নেবে, যাতে করে তোমাদের পুরো আলিপুর মিউজিয়াম ট্রাভেল করতে বা ঘুরতে তোমাদের অসুবিধা যাতে না হয়। গাইজ এখানেও একটা পথ নির্দেশ করা আছে, উপরে লেখা আছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ যেতে গেলে ওই দিকটায় যেতে হবে, তারপরে ওয়াচ টাওয়ার যেতে গেলে সোজা বেরিয়ে যেতে হবে, তারপর প্রদর্শনী কক্ষ সেলে যেতে গেলে তারপর হসপিটাল বিল্ডিং সোজা যেতে হবে, তারপরে এই রকমভাবে টোটাল এখানে দেওয়া আছে কোনটা কোন দিকে যেতে হবে সব কিছু, কারণ এই দিকটায় থেকে ঢুকে ওই দিকটায় বেরোতে হবে। তো আমরা এখন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি। তো এখানে প্রথমে বলে দিই যে আমরা যে জায়গাটায় আমি এখন যাচ্ছি সেই জায়গাটা এমন একটা জায়গা, এই প্রথমবার এক্সপিরিয়েন্স হতে চলেছে যে আমরা ফাঁসির মঞ্চের ওখানে যাচ্ছি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ এইরকম উঁচু উঁচু পাঁচিল দিয়ে স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো। তো চলো ফাঁসির মঞ্চের ওখানে যাওয়া যাক। আমি এখন যে জায়গাটায় ঢুকছি এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হতো, যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে এখানে রাখা হতো, এখানে ফাঁসি দেওয়া হতো। এটা হচ্ছে ফাঁসির মঞ্চের এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু কথা লেখা আছে, স্ক্রিনশট করে তোমরা দেখতে পারো। তো গাইজ এই জায়গাটা এমন একটা জায়গা মানে কি বলবো, এখানে প্রচুর ভারতীয়, আমি কথা বলছি আমার লোম সোজা হয়ে যাচ্ছে, এইরকম একটা জায়গায় আমি এসেছি। তো তোমাদেরকে দেখাবো এই ফাঁসির মঞ্চে কত না বিপ্লবী ফাঁসি এখানে হয়েছে। 2004 সালে লাস্ট ফাঁসি হয়েছিল। এখানে দুটো ফাঁসির রোপ করা আছে, সম্ভবত এই রোপটা অরিজিনাল রোপ নয়, এটাকে চেঞ্জ করা হয়েছে। মেন অরিজিনাল রোপটা খুলে নেওয়া হয়েছে। ওখানে সম্ভবত দুজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া কখনো কখনো হয়েছিল। আর এখানে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের শেষ ফাঁসি হয়েছিল। তারপর থেকে 2004 সালের পর থেকে এখানে আর এটা জেল রূপে ছিল না। এবং এখানে ফাঁসি দেওয়ার পর এই যে জায়গাটা, এখানে ফাঁসি দেওয়ার পর এখান থেকে আসামিকে তোলা হতো। তারপরে ফাঁসি দেওয়ার পর একদম এই জায়গায় ফাঁসি যখন ওখানে ঝুলতো, কিছুক্ষণ ঝোলার পরে যতক্ষণ না মানে দেখতো যে এখনও মারা যায়নি ততক্ষণ ওখানে ঝুলিয়ে রাখা হতো। এবং তারপরে বডিটা বার করা হতো, এই জায়গা দিয়ে বডিটা বার করা, এইরকম একটা জায়গা দিয়ে বডিটা বার করে তারপরে অ্যাটপসি রুমে ওখানে নিয়ে যাওয়া হতো। এখানে পোস্টমর্টম রুম আছে, এখানে নিয়ে যাওয়া হতো। এখানে এসে তারপরে এই রকম একটা রুমে বডিটাকে নিয়ে আসা হতো, মানে সঠিক মারা গেছে কিনা এই রকম রুমে এনে এই রকম জায়গায় তাদেরকে পোস্টমর্টম করা হতো। ডাক্তাররা যতক্ষণ না বলতো যে মারা গেছে ততক্ষণ এখানে তার চেক আপ চলতো। এখান থেকে ডিসাইড হয়ে যেত যে ডাক্তার বলতো যে মারা যাওয়া কিনা। কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো গাইজ আমি কোথায় এসে দাঁড়িয়ে আছি, যে ভাবতেই পারছি না যে আমি কোন জায়গাটায় এসেছি। আলিপুর জেলের মিউজিয়ামে একদম ফাঁসির মঞ্চের সামনে অটোপসি রুমে আমি দাঁড়িয়ে আছি। ভাবতেই আমার খারাপ লাগছে যে হয়তো আমার মনে হয় যে অনেকে এই যে মিউজিয়ামে আসছে, টিকিট কাটছে, আসছে, ব্যাপারটা খুব আনন্দের ছলে নিচ্ছে। কিন্তু এখানে একটা সময় কি ঘটে গেছে, যাদের জন্য আমরা এখন স্বাধীন তাদের জন্য আমরা এখন স্বাধীন। কিন্তু এখান থেকে অটোপসি করার পরে রক্তটা এই রকম ড্রেন করা আছে, এই ড্রেন থেকে এরকম জায়গায় চলে আসতো। এটা হচ্ছে আলিপুর জেলে শহীদদের তালিকা। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, এইরকম প্রচুর বিপ্লবীদের এবং শহীদদের এখানে তালিকা করা আছে। এবং এখানকার দেয়ালে এইরকমভাবে
এ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। উপরের অংশটা ঠিক এই রকমই, উপরটা ওটা একটা টোটাল আমার যতটুকু মনে হচ্ছে যে ওটা নর্মাল একটা সেল, যে সেলে একাধিক শহীদরা, একাধিক স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো। আলিপুর জেল মিউজিয়ামের এটা এমন একটা জায়গা, এই জায়গাতে টোটাল আলিপুর যে জেলের একদম লাস্ট ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এটাই। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যখন বিপ্লবীদেরকে ফাঁসি দেয়া হতো, তারপরে উপর থেকে আরও স্বাধীনতা সংগ্রামী যারা জেলে বন্দি ছিল তাদেরকে জানালার ধারে এনে তাদেরকে জোরপূর্বকভাবে ফাঁসির পুরো এরিয়াটা দেখানো হতো, যে কেমনভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, কীরকমভাবে কষ্ট পাচ্ছে, টোটালটা এখানে দেখানো হতো, যাতে করে ওরা আগামী দিনে কোনোভাবে ইংরেজদের বিরুদ্ধে কোনো কিছু করতে যেন ভয় পায়। এটাও একটা সেল, তোমরা দেখতে পাচ্ছ। এই সেলগুলো একটু ছোট ছোট, এখানে সিঙ্গেল বেড আছে, একটা বাথরুম করার জায়গা আছে, এখানেই খাওয়া দাওয়া করা হতো, এখানেই ওদেরকে রাখা হতো, এখানেই সব কিছু করা হতো, যা করবে এর মধ্যে করবে, এই রকম সেল এখানে আছে। আচ্ছা, এটা ফাঁকা আছে, এই সেলটা সম্ভবত, এই সেলটা ওপেন আছে। এই সেলের ভিতরে এখানে যখন আসামিদেরকে আনতো, আসামিদের ধরুন কালকের ফাঁসি হবে, কালকের আসামিদেরকে ফাঁসি হবে, এখানে রাখা হতো তাদেরকে, এই রুমটাতে রাখা হতো, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তাদের শেষ ইচ্ছা কী। শেষ ইচ্ছা মানে তাদের পূরণও করা হতো। তারপরে একটু আগে দেখালাম যে ফাঁসির মঞ্চ, ওখানে ওদেরকে ফাঁসি দেওয়া হতো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফাঁসির থিম করা হয়েছে। সম্ভবত এই থিমটা এটাই বোঝাতে চেয়েছে, যারা ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে যারা মৃত্যুবরণ করেছে, তারা দু হাত দিয়ে, তারা তাদের হাত দিয়ে আর্তনাদ করে উঠছে ফাঁসির দড়িটা ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন যাব নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং যতীনমোহন সেলের দিকে আমরা যাব। সেলের পুরো টোটাল এরিয়াটা এইরকম দেখতে, এবং এখানে এইরকম ছোট ছোট সেল করা আছে। এই যে সেলটা, এই সেলটা সম্ভবত এখানে থাকাকালীন এখানে মারা গিয়েছিল, এবং এখানেই ওনাকে সমাধি করা হয়েছিল। তো সেই জন্য এখানে গ্লাস দিয়ে টোটালটা গার্ড করা আছে। তো তারপরে এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। এটা উনি এখানে এক বছর কারাগারে উনি বন্দি ছিল, এবং 5ই সেপ্টেম্বর 1930 এবং 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এখানে উনি বন্দি ছিলেন। নেক্সট এটা ফাঁকা আছে, এটা সম্ভবত নেতাজির রুম ছিল, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর রুম। এখানটায় সম্ভবত সেলটা এইরকমই ছিল, এখানে প্রজেক্টর লাগিয়ে কোনো কিছু করার আগে ছিল হয়তো, এখন হয়তো বন্ধ হয়ে গেছে। তো চলো গাইস, আমরা এখন উপরটায় যাব। ওগুলো ভেঙে দিয়েছে সম্ভবত। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ। উনি এই সেলে থাকতেন, এইরকমভাবে উনি বসে থাকতেন এবং দেশের জন্য ভাবতেন। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উনি এই কারাকক্ষে, এই সেলে ওনাকে রাখা হতো। যে কক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনি 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কক্ষে বন্দী ছিল। অ্যান্ড দেন এই কক্ষটা ফাঁকা, সম্ভবত বোঝা যাচ্ছে না যে এই কক্ষে কাকে বন্দি করে রেখেছিল। নেক্সট হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। উনি এপ্রিল 1930 থেকে
22 অক্টোবর পর্যন্ত উনি এখানে বন্দী ছিলেন এই কক্ষে। কক্ষটা ঠিক এইরকম দেখতে, ওনার সেলটা এইরকমই ছিল। যখন উনি বাইরে কিছুক্ষণ সময় কাটাতেন এইরকম একটা জায়গায় এসে উনি সময়টা কাটাতেন। আমি এখানে দাঁড়িয়েছি, এমন একটা ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে যেন আমি তখনকার জীবনে ফিরে এসেছি, টাইম মেশিনের সাহায্যে ব্যাক করে এই জায়গাটায় ফিরে এসেছি। অন্যরকম একটা ফিলিংস লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন এই দিকটাতে যাব।